জ্বালানি তেল সংকটে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের ভিড়। দিন যতই যাচ্ছে বাড়ছে তেল নেওয়া গাড়ির সারি। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর বেইলি রোড থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ এম এস সিদ্দিকী। এম এস সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রথমে যে প্রশ্নটি দিয়ে আলোচনা শুরু করতে চাই, আজকে এক অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে বাংলাদেশের জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালীর চাইতেও বড় বাধা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি। আপনি সেই বিষয়টি কিভাবে দেখছেন? আমি একমাত্র সমস্যা মার্কিন বাণিজ্য ত্রুটি বলে আমি মনে করি না, সেটা ওয়ান অফ দি রিজন। আমরা আমাদের রিজার্ভ 1 মাসের বেশি রাখতে পারি নাই। আমরা ফসিল ফুয়েলে নির্ভরশীল হয়ে পড়েছি। যেমন এই মুহূর্তে রিনিউয়েবল এনার্জি 50% কাভার করে পাকিস্তানের মতো দেশে। অন্যান্য দেশও দ্রুত রিনিউয়েবল এনার্জিতে যাচ্ছে। আমরা রিনিউয়েবল এনার্জি মাত্র 4%-এর বেশি যেতে পারি না, এখনো বড় কোনো পরিকল্পনাও নেই। আমাদের রিজার্ভ কম। অনেক দেশে, যেমন জাপানের মতো দেশে যারা কনজিউমার, তাদেরকে 2 মাস পর্যন্ত ফুয়েল রিজার্ভ করার জন্য পারমিশন দেওয়া হয়। অর্থাৎ সরকার যদি বড় বড় রিজার্ভার করে, এটা অনেক হিউজ এক্সপেন্সিভ, কিন্তু কনজিউমাররা যদি নিজের খরচে নিজেরা রিজার্ভার তৈরি করে সেখানে 2 মাসের রিজার্ভ রাখে। যেমন 2 মাস কিন্তু এখন ইরান যুদ্ধের সংকটটা এখনো হয়নি। অর্থাৎ আমরা যদি জাপানের মতো এইরকম একটা রিজার্ভ রাখতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই সংকটটা এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমরা এটাকে সামাল দিতে পারতাম। সুতরাং আসলে আমাদের সমস্যা চারিদিকে। আমরা অতিমাত্রায় আমদানি নির্ভর হয়ে পড়েছি। আমাদের যে ইভেন গ্যাস, নিজস্ব গ্যাস আমাদের মাটির তলায় আছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস, বৈজ্ঞানিক ভিত্তিতে এই বিশ্বাস। সেই গ্যাস আমরা না তুলে আমরা মিডল ইস্ট থেকে গ্যাস আমদানি করি এবং স্পট মার্কেট থেকে কিনি বিতর্কিত পদ্ধতিতে। সুতরাং সবকিছু মিলিয়ে 7-8টা কারণ আছে যেগুলো আমাদের বর্তমানে ফুয়েল সংকটের মূল কারণ। সুতরাং এছাড়া স্যার, সবকিছু একসাথে আমাদের অ্যাড্রেস করতে হবে। সাশ্রয়ী দামে আসলে জ্বালানি আমদানির জন্য অন্য কোনো দেশ যাতে প্রভাব রাখতে না পারে, সেটি আসলে আমরা কিভাবে নিশ্চিত করব? এইটা তো প্রথমত আমার নিজের নিজের পরিকল্পনাটা যে নিজে করতে হবে। সেই পরিকল্পনাটা আমাদের নাই। আমরা তো স্পট মার্কেট থেকে কেনা প্রথম থেকে শুরু করেছি। অর্থাৎ লং টার্ম স্ট্র্যাটেজিক কোনো পার্টনারশিপ কোনো সোর্স অফ ফুয়েলের সাথে নাই। দ্বিতীয়ত বলেছি যে আমরা আমদানি করলেও আমাদের তো নিজস্ব রিজার্ভ স্পেসের সংকট আছে। যেমন ধরেন, ফুয়েল যদি আমরা ইম্পোর্ট করি, আমরা ফুয়েল ইম্পোর্ট করলে ল্যান্ডিং যে স্টেশন আছে আমাদের কক্সবাজারে, সেখানে লিমিটেশন আছে। আমাদের পাইপিং সিস্টেমে লিমিটেশন আছে। আমরা যে লিকুইডিফিকেশন, লিকুইড থেকে গ্যাসিফিকেশনের যে মেশিন আছে, কোম্পানি আছে, সেটা একটি মাত্র কোম্পানি, একটি মাত্র মেশিন। সুতরাং আমরা ইচ্ছা করলেও তো আমরা ডাইভার্সিফাই করতে পারছি না। আমরা তো লিমিট হয়ে গেছে আমাদের টোটাল সিস্টেমটা। সুতরাং আমাদেরকে টোটাল সিস্টেমটাকে নতুন করে ভাবতে হবে, ঢেলে সাজাতে হবে। চারিদিকে আমাদেরকে একসাথে এক্সপানশন করে, পরিকল্পনা রিফর্ম করে আমাদেরকে আগাতে হবে। এবং বিশেষ করে বলবো, রিনিউয়েবল এনার্জির দিকে আমাদেরকে বেশি মনোযোগ দিতে হবে, কারণ তার থেকে নির্ভরযোগ্য কোনো আহ, পদ্ধতি হতে পারে না। যেমন গাড়ির কথা বলি, সারা দুনিয়াতে যখন ইলেকট্রিক গাড়ি ছড়িয়ে গেল, টেসলা এবং চাইনিজ কোম্পানি বিওয়াইডি যখন সারা পৃথিবীতে মার্কেট লিডার হয়ে গেল ইলেকট্রিক গাড়ি বিক্রিতে, আমরা সবেমাত্র পারমিশন দিয়েছি ইলেকট্রিক গাড়িকে আমাদের দেশে। অর্থাৎ সেখানেও আমরা পিছিয়ে আছি। জি, তো জনাব এই সিদ্দিকী, আরেকটি বিষয়, যেটি এটি মহাপরিকল্পনার বিষয়, যদিও আমরা আশা করবো সেটিতে যাবেন সরকার। তবে সম্প্রতি সরকার বলছে যে তেলের কোনো সংকট নেই, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং এই যে প্রতিদিনই বাড়ছে প্যানিক বাইনের কারণে অনেক বলছেন। আসলে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? সংকট নেই এই কথাটা সরকার বললে তো আমরা বিশ্বাস করবো না, কারণ আমাদের বাস্তব পরিস্থিতি বলছে আমাদের গাড়ি চালানো, রাস্তায় গাড়ি কমে গেছে, আমাদের ইউজ কমে গেছে। অর্থাৎ আমাদের কনজামশন অর্ধেকের নিচে নেমে আসছে। তারপরেও আমাদেরকে 2 লাইন লম্বা লাইন ধরে আমাদেরকে পেট্রোল অকটেন কিনতে হয়। তাহলে সংকট নেই এই কথাটা বলা যাবে না। সরকার, আমাদের দেশের কালচার হচ্ছে সরকার কখনো দুর্বলতার কথা স্বীকার করে না। এটা শুধু এই বর্তমান সরকার নয়, যে কোনো সরকারই সবকিছু ঠিক হয় জাতীয় একটা মানসিকতা আমাদের ভিতরে আছে। সরকারে থাকলে সবকিছু ঠিক আছে, বিরোধী দলে গেলে সবকিছু বেঠিক। তো এটাও একটা আমাদের ভুল পলিসি বলে আমি মনে করি। সত্য, একটা স্পেডকে স্পেড বলতেই হবে আমাদেরকে। আমাদের 1 মাসের বেশি ফুয়েল নেই, আমাদের দেশে থাকতে পারে না, সে ক্যাপাসিটি নেই। অলরেডি 1.5 মাস হয়ে গেছে যুদ্ধ, 1.5 মাস ধরে ডিস্টার্ব হচ্ছে ডেলিভারি সিস্টেম। সুতরাং সংকট তো
কাগজে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বলে আমাদের দেশে ফুয়েল সংকট আছে। সুতরাং সরকার এটা বললেই তো চলবে না, ফুয়েল সংকট অবশ্যই আমাদের দেশে আছে এখন। স্যার, একটি বিষয় হচ্ছে জ্বালানি সংকট নিরসনে জ্বালানি নীতি পরিকল্পনার প্রয়োজন আছে, তার সাথে সাথে কিন্তু গণপরিবহন ব্যবস্থা বাড়াতে হবে। বিশ্বের অন্যান্য দেশে যেটি জ্বালানি নীতিতে রাখা হয়, আমরা সে জায়গাগুলো কেন পিছিয়ে থাকি? গণপরিবহন থেকে শুরু করে শুধু গণপরিবহন না, যেমন আমাদের দেশে আজকে আমি একটা সেমিনারে সভাপতিত্ব করছিলাম, সেখানে আলোচনা হচ্ছিল বাংলাদেশে কয়েক লক্ষ ডিজেল চালিত পাম্প আছে, ডিপ টিউবওয়েল আছে গ্রামে গ্রামে। সেগুলোর ভিতরে কয়েক হাজার ডিপ টিউবওয়েল অলরেডি সোলার সিস্টেমের আন্ডারে চলে আসছে, রিনিউয়েবল এনার্জির আন্ডারে। তো আমরা কয়েক হাজারকে যদি রিনিউয়েবল এনার্জিতে কনভার্ট করতে পারি, লক্ষ লক্ষ পাম্পকে কেন আমরা কনভার্ট করতে পারি না? সেখানে তাহলে প্রচুর ডিজেল সাশ্রয় হয়। এই শুধু গাড়ি না, আপনি পানির পাম্প থেকে শুরু করে অনেক কিছুতে আমরা রিনিউয়েবল এনার্জিতে যেতে, এবং আমাদের কিচ্ছুটা সাধন। আপনার আমাদের দেশে যে সরকারি অফিসগুলো আপনি যে দেখেন, প্রত্যেকটা অফিসে এসি চলছে। হুম, হুম। আমাদের প্রত্যেকটা বাড়ি ঘরে যান, আমরা কি এসি ছাড়া আছি? জি। তা আমরা কেন ব্যক্তিগতভাবে কেন আমরা সাশ্রয়ী হওয়ার রেসপন্সিবল বিহেভ করতে পারছি না? হুম, সারা হুম। পৃথিবীতে যখন এই ধরনের সংকট দেখা দেয় তখন মানুষ কম কিনে, আর আমাদের দেশে আমরা প্রতিদিন কিনি, আবার বাসায় যে আমরা একটা কৌটার ভিতরে সেটা রেখে মজুত দিই, করার চাপের চেষ্টা ভিতরে করি। রেখে দিই, আবার তারপর দিন আবার যায়। অর্থাৎ হুম। আমরা কনজামশন কম করছি কিন্তু স্টোরেজটা বেশি করছি। জি। এই যে আমাদের ভিতরে যে একটা আহ, দায়িত্ব জ্ঞানহীনতা এ, এবং দেশের প্রতি মমতাবোধ, ভালোবাসার অভাব, এগুলো কিন্তু জি। অনেক বেশি কাজ করে। জি, সবারই এগুলো আসলে আমাদের থাকে। এই জায়গাটায় সচেতন হতে হবে। আমরা সে প্রত্যাশা রাখছি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।